হুম। হুমায়ূন আহমেদের এবং হিমু এই উপন্যাসটার কিছু অংশ নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। হিমু চরিত্রটা তো সবারই খুব পরিচিত। ঠিক, ওই হলুদ পাঞ্জাবি, খালি পা, এই ছবিটা মনে গেঁথে আছে। কিন্তু আমরা আজ ওর ভেতরের দর্শন, ওর পথ চলার মানে আর চারপাশের মানুষগুলোর উপর ওর যে প্রভাব, সেই দিকগুলো একটু দেখার চেষ্টা করব। একদম। মানে মূল ফোকাসটা থাকবে হিমুর ওই জীবন দর্শন, আবার ধরুন রেহানা, রূপা, বদল এদের সাথেও সম্পর্কগুলো, আর শেষে গিয়ে ওর নিজের যে উপলব্ধি সেদিকেই। আচ্ছা, উপন্যাসের শুরুতেই হিমুর হাঁটা নিয়ে একটা বেশ অন্যরকম কথা আছে না? আমি নিজেকে অনুসরণ করি না, আমি সময়কে অনুসরণ করি, তাই আমার পথ উল্টো। এর মানেটা ঠিক কি? মানে এটা কি শুধু গতানুগতিক পথ এড়িয়ে যাওয়া? তার থেকেও একটু বেশি কিছু। আসলে এটা তো সমাজের বেঁধে দেওয়া যে লক্ষ্য বা ধরুন গন্তব্য, সেই আইডিয়াটাকেই ও চ্যালেঞ্জ করছে। আচ্ছা। সে বলছে থাকার জন্য চলে, মানে বর্তমান মুহূর্তটাকে যাপন করার জন্য হাঁটা, কোনো একটা জায়গায় পৌঁছানোর তাড়াও নেই। মানে হাঁটাটাই উদ্দেশ্য, গন্তব্য নয়। অনেকটা তাই। তো বাইরে থেকে দেখলে মনে হবে খুব সচল, কিন্তু ভেতরে আসলে এক ধরনের স্থিরতা, সময়ের স্রোতে নিজেকে ভাসিয়ে দেওয়া, ভবিষ্যতের দিকে সেভাবে ছুটছে না। ইন্টারেস্টিং। আচ্ছা, এই দর্শনটা ওর আশেপাশের মানুষদের জীবনে কিভাবে প্রভাব ফেলে? যেমন ধরুন রেহানার কথা যদি ভাবে, যে নিজের খুঁজে পাচ্ছিল না। হ্যাঁ, রেহানা, সে তো হিমুকে বলছিল আমাকে খুঁজে দিতে পারো। হুম। আর এখানে হিমুর ব্যাপারটা অন্যরকম। সে কিন্তু কোনো রেডিমেড সমাধান দেয় না। না, একদমই না। রেহানাকে বা ধরুন ওই যে বদল, যে খুব হতাশ ছিল, হিমু ওদের কোনো বাইরের সাহায্য দেয় না, বরং ওদের ভেতরের যে প্রশ্নগুলো, যে শূন্যতা, সেগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যেন একটা আয়নার মতো। ঠিক বলেছেন, একটা আয়না, যেখানে ওরা নিজেদের ভেতরের চেহারাটা দেখে থমকে যায়। বদলকে যখন বলছে জীবন কোনো গন্তব্য নয়, এটা একটা হাঁটা, এটা আসলে জীবনের এই যে অনিশ্চয়তা, এটাকে মেনে নিতে বলছে। কিন্তু এই আয়না হওয়াটা, এটা কি সবসময় ভালো? রূপার সাথেও সম্পর্কটা ভাবলে বেশ জটিল মনে হয়। ওই যে স্নায়বিক ভালোবাসার শব্দটা ব্যবহার করা হয়েছে কেন? এটা খুব ভালো একটা পয়েন্ট। স্নায়বিক, কারণ আমার মনে হয় এই সম্পর্কে কোনো স্বস্তি নেই, শান্তি নেই, আছে শুধু একটা টানাপোড়েন, একটা অস্বস্তি। আচ্ছা। রূপা চায় স্থিতি, একটা সংসার, মানে সম্পর্কের যে গতানুগতিক ধারণা। আর হিমু, সে চায় মুক্তি, একদম বাঁধনহীন। দুটো পুরো উল্টো চাওয়া। একদম। তো এই দুই বিপরীত চাওয়ার সংঘাতেই তৈরি হয় একটা অদ্ভুত টেনশন, যেটা ঠিক স্বাভাবিক প্রেমের মতো না। হিমুর ওই কথাটা মনে আছে, তুমি যদি দাঁড়িয়ে থাকো আমি তোমার পাশে হেঁটে যাই। হ্যাঁ, মনে আছে। এটাও তো আসলে একভাবে দূরত্ব রাখারই কথা, তাই না? সে পাশে হাঁটছে কিন্তু দাঁড়াচ্ছে না। তাহলে কি এরকম দাঁড়ায় যে হিমুর এই যে স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র্য, এটা অন্যের কষ্টের কারণ হয়ে ওঠে? রূপা যে পরে সম্পর্কটা থেকে বেরোতে চায়, তাতে তো এই ইঙ্গিতটাই স্পষ্ট। অবশ্যই। মানে হিমুর পথটা যে শুধু ওর নিজের জন্য কঠিন তা নয়, ওর কাছের মানুষদের জন্য এটা একটা বিরাট পরীক্ষা। হুম। ওর কাছে ভালোবাসা মানেই মুক্তি দেওয়া, কোনো অধিকার প্রতিষ্ঠা করা না। কিন্তু এই দর্শনটা তো সবার পক্ষে সহজভাবে নেওয়া সম্ভব না। এখানেই তো দ্বন্দ্বটা। ওর মুক্তি হয়তো অন্যের কাছে এক ধরনের একাকিত্ব বা শূন্যতা তৈরি করে। উপন্যাসে ফয়জা নামে একটা সাধারণ মেয়ে আসে। ওর কিছু প্রশ্ন হিমুকে বেশ ভাবায়। যেমন, আপনি কি সত্যিই সবকিছু বুঝতে পারেন? বা কখনো কি নিজের জন্য কিছু চান? এই প্রশ্নগুলো হিমুর জগতে কি প্রভাব ফেলে? এটা আমার মনে হয় একটা টার্নিং পয়েন্ট। ফয়জার ওই সরল সরাসরি প্রশ্নগুলো, সেগুলো হিমুকে বোধহয় প্রথমবারের মতো নিজের দর্শনেরও একটা সীমাবদ্ধতা নিয়ে ভাবতে বাধ্য করে। তাই। হ্যাঁ, সে হয়তো বুঝতে শুরু করে যে ওর জীবনটাও তো সরল পথে চলছে না, এটাও একটা ধাঁধা, একটা কি বলে চলমান প্রশ্ন, যার কোনো তৈরি উত্তর হয়তো ওর নিজের কাছেও নেই। ওর ওই যে একটা নির্লিপ্ত ভাব, সেটাও যেন একটু প্রশ্নের মুখে পড়ে। স্থির উত্তরে পৌঁছায়? ঠিক স্থির উত্তর নয়, আমার মনে হয় উপলব্ধিটা আরও গভীর হয়। সে বোঝে যে জীবনের মানেটা আসলে কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়াই নেই, বরং এই যে নিরন্তর পথচলা, এই যে প্রশ্ন করতে থাকা, এটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে। আচ্ছা। আর ভালোবাসা মানে যে মুক্তি দেওয়া, এই বিশ্বাসে সে আরও স্থির হয়।
ফয়জার সাথে আলাপের সময় যখন বলে আলো অন্ধকারের জন্ম দেয়, এটা তো আসলে জীবনের এই দ্বৈততা, এই ভালো-মন্দ, আলো-ছায়ার সহ অবস্থানকেই মেনে নেওয়া। তার মানে ওর যাত্রাটা শেষ হয় না। না, শেষ হয় না, বরং বলা যেতে পারে একটা নতুন মাত্রা পায়, চলতেই থাকে। তাহলে মূল কথাটা যা দাঁড়ালো, এবং হিম উপন্যাসের এই অংশগুলো থেকে আমরা পাই জীবনের কিছু মৌলিক প্রশ্ন, মানে গন্তব্যের চেয়ে পথ চলাটাই বড়, উত্তরের চেয়ে প্রশ্নগুলো জরুরি, আর সম্পর্কের বাঁধনের চেয়ে মুক্তিটাই হয়তো ওর কাছে ভালোবাসার আর এক নাম। একদম তাই। হিমুর চরিত্রটা আমাদের প্রচলিত জীবনের ছক, সাফল্যের ধারণা, এগুলোকে নিয়ে ভাবতে বাধ্য করে। সে আসলে আত্ম আবিষ্কার আর বর্তমান মুহূর্তকে যাপন করার একটা অন্যরকম পথের দিকেই ইঙ্গিত দেয়। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। বলুন। আজকের এই যে এত দ্রুতগতির, এত বেশি লক্ষ্যকেন্দ্রিক একটা পৃথিবী, যেখানে সবাই যেন শুধু ছুটছে আর ছুটছে, সেখানে হিমুর এই দর্শন, মানে কোনো নির্দিষ্ট লক্ষ্যের পেছনে না ছুটে কেবল পথ চলার মধ্যেই তাৎপর্য খোঁজা, এই ভাবনাটা ঠিক কতটা প্রাসঙ্গিক, বা আদৌ কি এটা অনুসরণ করার মতো কিছু? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। হয়তো এই ভাবনাটা শ্রোতাদের জন্য রেখে দেওয়া যেতে পারে, তারা ভাবতে পারেন